শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি এবং জানিয়ে রাখি শনি থেকে বৃহস্পতি দুপুর 1টায় সম্প্রচারিত হয় আমাদের এই আয়োজন, যেখানে থাকে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর, একই সাথে খবরের বিশ্লেষণও করবার চেষ্টা করি আমরা। সেই সাথে থাকবে শেয়ার বাজার, স্বর্ণ এবং মুদ্রা বাজারের সবশেষ আপডেট। শুরুতেই হাতে থাকা খবরগুলো দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেশে জ্বালানি তেলের সংকট নেই, সরকার এমন ঘোষণার পর আজ রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের তীব্র সংকট দেখা গেছে। গ্রাহকরা অভিযোগ করেছেন একাধিক পাম্প ঘুরে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। তবে অনেকেই বলছেন মানুষ আতঙ্কিত হয়ে চাহিদার তুলনায় বাড়তি তেল সংগ্রহের কারণে সংকট তৈরি হয়েছে। আর এদিকে রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। বিশেষ করে বিপিসির নিয়ন্ত্রণে থাকা পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট না থাকলেও অনেক পাম্পেই তেল না থাকার সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। অযথা সিরিয়াল ধরে নেই আর বাসায় গিয়ে ট্যাঙ্কির মধ্যে খালি করি, এটাই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের তেল ঠিকই আছে, এই পাম্পে কখনো তেল সংকট হচ্ছে না। তেলের কোনো সংকট নাই, তেল পর্যাপ্ত আছে, কিন্তু সবাই গুজবে কান দিয়ে যে 100 টাকার তেল নেয় সেও টাঙ্কি ফুল নিচ্ছে। কারণ সকাল 6টায় এরা লাইন দিছি সেই আজি সুপার মার্কেটের ওই পাশ থেকে, এই 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগলো এই তেল পাম্পে তেল নিতে আসতো। দর্শক, রাজধানীর পাম্পগুলো সকাল থেকেই ঘুরে দেখছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে সবশেষ তথ্য জানবো। মূলত সকাল থেকে যারা বাইরে আছেন তারাই আমাদেরকে এখন আপডেটগুলো জানাবেন। আমাদের সহকর্মীর কাছে যেতে চাই, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন ফিলিং স্টেশনগুলোর সবশেষ তথ্য। আমাদের সহকর্মী বদরুল আলম শাওন আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন। শাওন, সকাল থেকে আপনি বাইরে ছিলেন, জানাবেন এই মুহূর্তে পাম্পের যে সংকটের চিত্র দেখতে পাচ্ছেন, সবশেষ কি খবর জানতে পারলেন এবং গ্রাহক যারা আছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। সকাল থেকে আমরা যেমন চিত্র দেখেছি, অর্থাৎ রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ লাইন, সেই একই চিত্র এখনও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই একই পরিস্থিতি বিরাজ করছে। যদিও পাম্পগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে ডিপোগুলো থেকে বিপিসির মাধ্যমে, তারা সেই তেলগুলোই সরবরাহ করছে যারা নিয়মিত যেটা করে থাকে। কিন্তু যেই বাস্তবতাটি হয়েছে, অর্থাৎ মালিকরা যেই অভিযোগটি করছেন যে সাধারণ যে গ্রাহকরা, সেই গ্রাহকরা তাদের পূর্বের যে চাহিদার তুলনায় তারা বেশি করে তেল নিচ্ছেন, যেটি আসলে যার কারণে এই ধরনের সংকটটি তৈরি হয়েছে। তিনি উদাহরণ সহকারে বলছেন যে মালিকরা যে দৈনিক যদি কোনো পাম্পে 20,000 লিটার সরবরাহ করা হয়, তবে এখন সেই 20,000 লিটারের বিপরীতে 30,000-35,000 লিটার চাহিদা থাকে, যেটি আসলে পূরণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। যার কারণে মূলত তারা বলছেন, সরকারকে বলছেন, যাতে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যে কোনো একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার তাগিদ দিচ্ছেন তারা, যাতে এই যে পাম্পগুলোতে এসে গ্রাহকরা যাতে কোনো ধরনের তারা নিজেরাও হয়রানির শিকার না হয় এবং পাম্পগুলোতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করে। পাশাপাশি গ্রাহকদের সাথে যেটি কথা হচ্ছে, তারা যেটি বলছেন, তারা বলছেন যে তারা এই যে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করার পর তারা আসলে এই পেট্রোল পাম্পগুলোতে এসে তাদের চাহিদা অনুযায়ী তেল নিচ্ছেন, তবে কোনো পাম্পে চাহিদা মতো তারা তেল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। তারা বলছেন যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ রেশনিং সিস্টেম করে দেওয়া হচ্ছে, 400 টাকার তেল অথবা 4 লিটার তেল বা 500 টাকার তেল এইভাবে বা 2,000 টাকার তেল এইভাবে তাদেরকে আসলে সরবরাহ করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এই রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ রয়েছে এবং বিভিন্ন অন্যান্য খাত থেকেও তারা তেল সংগ্রহ করার, দেশ থেকেও তেল সংগ্রহ করার কিন্তু তারা কথা বলেছেন। তো এমন পরিস্থিতিতে মালিক পক্ষ তারা যেটি বলছেন যে একটি নির্দিষ্ট নিয়ম চালু করে, একটি শৃঙ্খলা চালু করে যাতে এই তেল সরবরাহ করা যায়, সেটি সরকারকে চালু করার কথা বলছেন মালিকরা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে শাওন। কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে, এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার।
2026 বাস্তবায়ন। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিখিত বক্তব্যে তুলে ধরেন তার সরকারের আগামী 5 বছরের উন্নয়ন বয়ান। প্রধানমন্ত্রী জানান, শুরু হয়ে গেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ। তারেক রহমান জানান, প্রাথমিকে 2 লাখ শিশু পাবে বিনামূল্যে স্কুল ড্রেস, আর কারিগরি শিক্ষকরা পাবেন বিনামূল্যে ট্যাব। এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাল্লাহ। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিলে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টাকা উদ্ধারে নানা পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত কেই সময় অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সি সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। জনগণই সকল ক্ষমতার উৎস, বিএনপি সরকার জনগণের কাছে দায়বদ্ধ, নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি পঠিত বলিয়া। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। খারাপ সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত। রপ্তানি কমেছে টানা 8 মাস ধরে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অপ্রচলিত বাজারগুলোতেও রপ্তানি এখন নিম্নমুখী। এর মধ্যে নতুন সংকট তৈরি করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। সংকট মোকাবেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, নীতি সহায়তা বৃদ্ধি এবং কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি রপ্তানিকারকদের। আর দ্রুত ব্যবসা বাণিজ্য নীতি সংস্কারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আবি আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান একক রপ্তানি গন্তব্য, কিন্তু গেল কয়েক মাস ধরেই সেই বাজারে রপ্তানি কমছে বাংলাদেশের। মার্কিন প্রেসিডেন্টের অন্যায্য শুল্ক নীতির কারণে রপ্তানি কমছে দিনকে দিন। হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে এই বাজারে রপ্তানি কমেছে 0.74%। আয় হয়েছে প্রায় 503 কোটি টাকা। আমেরিকায় কিন্তু ইনফ্লেশনারি প্রেশার সঙ্গে সঙ্গে হয়ে গেছিল, কারণ এডিশনাল যে ট্যারিফ ছিল ওটা কিন্তু ওখানে মানে কনজিউমার এন্ডে ওখানে আরোপ করা হয়েছিল। তো যেটা ধরেন $10 ছিল যেটার দাম, ওটা $15 হয়ে গেছে। ট্রাম্পের পাল্টা শুল্কের কবলে পড়ে ইউরোপের বাজারে ঝুঁকছেন রপ্তানিকারকরা। তবে সেখানে চীন, ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না বাংলাদেশের উদ্যোক্তারা। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে একরকম ধস নেমেছে বাংলাদেশের রপ্তানি। হিসেব বলছে গত 8 মাসে পোশাক রপ্তানি কমেছে প্রায় 5.5%। অন্য যে দেশগুলোতে যেখানে ট্যারিফগুলো বেশি ছিল, ওনারা তখন আমেরিকায় এক্সপোর্ট না করে দে অল ফোকাসড অন ইউ, যেটা আগে ওনারা করতো না। সব মিলে পোশাক খাতে ভাটার টান চলছে গত আগস্ট মাস থেকে। গত 8 মাসে সামগ্রিক রপ্তানি কমেছে 3.15%। এমন পরিস্থিতিতে নতুন ধাক্কা হয়ে এসেছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। এতে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে রপ্তানিকারকদের কপালে। এমন বাস্তবতায় ব্যাংক খাতের জটিলতা দূরীকরণ ও কার্যকর নীতি সহায়তার পাশাপাশি সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি উদ্যোক্তাদের। ব্যাংকিং জটিলতা এবং নীতি সহায়তা, অনেকগুলো পলিসি আছে যেগুলো আমাদের একটু ফ্লেক্সিবল করতে হবে। তো এইগুলোই মোটামুটি কারণ ব্যবসা কমার। আর এখন তো নতুন করে যে আপনি ইরানের যুদ্ধ যেটা যোগ হয়েছে, সেটা কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে কিন্তু স্থবির করে ফেলছে। আমাদের বর্তমান যে নীতিগুলো আছে, বিশেষ করে আন্তর্জাতিক বাজারের এবং ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের যে নীতিগুলো আছে, এগুলি অত্যন্ত রেস্ট্রিকটিভ। এই রেস্ট্রিকটিভনেস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি সকল সম্ভাবনাময় রপ্তানি খাতেও একই নীতি সহায়তার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।
আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে এই সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচা বাজার এর আওতার বহির্ভূত থাকবে। মার্চ মাসে রেমিটেন্সে নতুন করে রেকর্ড করেছে বাংলাদেশ। এক মাসে $3.62 বিলিয়ন পাঠিয়েছে প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 10.7% বেশি। সব মিলিয়ে অর্থবছরের প্রথম 9 মাসে $26 বিলিয়ন বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। আর বাংলাদেশ ব্যাংক বুধবার এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এর আগে 2025 সালের 3 মার্চ 25 সালের মার্চে $3.29 বিলিয়ন রেমিটেন্স আসার রেকর্ড ছিল এক মাসের সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ঈদ এবং রোজার মাস উপলক্ষে প্রতি বছরই বড় অঙ্কের রেমিটেন্স দেশে আসে। তবে এবার যুদ্ধের কারণে এর সাথে অনিশ্চয়তা যোগ হয়েছে কিনা সেটি এখন বলা যাচ্ছে না। দর্শক, অর্থনৈতিক সংকটে চাপে আছে সরকার, এই বিষয়ে কিছু আলোচনা আমরা করতে চাই। আপনারা জানেন, বিজনেস এর এই আয়োজনে আমরা প্রতিদিনই একজন অতিথিকে যুক্ত করে থাকি এবং তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করি সমসাময়িক অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে। আমাদের আজকে অতিথি হিসেবে যোগ দেবেন মাজিদুল হক, তিনিও একজন অর্থনীতিবিদ। স্যার, আমন্ত্রণ আপনাকে। ভালো আছেন নিশ্চয়ই? বেশ কিছু বিষয় নিয়ে মূলত আপনার সঙ্গে কথা বলতে চাই। বর্তমান আর্থিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা। অর্থনৈতিক সংকটে কি রকমের চাপে আছে সরকার, এই বিষয়গুলোই মূলত জানবার চেষ্টা করব। একটু আপনি আপনার মতো করে যদি বলতেন যে বাংলাদেশ এখন আসলে যে সময়টার মধ্যে দাঁড়িয়ে আছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপে পড়লে বাংলাদেশের নিজেদের সক্ষমতা কেমন আছে বা আমরা প্রস্তুতি কেমন নিচ্ছি, সে বিষয়টি জানতে চাই শুরুতে। জি, দেখুন যে আপনার এখন মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেছে। তার কারণ হচ্ছে যে প্রথম চ্যালেঞ্জ আমি বলবো যে জ্বালানি ব্যয় বেড়ে গেছে। জ্বালানি ব্যয় যখন বেড়ে যাবে তখন তো আমার ডলারের এক্সপেন্ডিচার, ডলারের ব্যয় বেড়ে যাবে। তাহলে এখন যেটা আমি দেখছি যে, বা আমরা বলছি যে আমরা খুশি হয়ে গেছি যে রেমিটেন্সের প্রভাব বাড়ছে। মার্চ মাসে রেকর্ড রেমিটেন্স এসেছে, এটা আমরা আশাবাদী। কিন্তু এই মুহূর্তে যে বহুমাত্রিক চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার তেলের বাজার, যে আমরা যে সমস্ত দেশ থেকে আমদানি করে থাকি সেই আমদানিকারক সেই দেশগুলা থেকে আমাদেরকে এখন অন্য দেশে আমাদেরকে এখন ধাবিত হতে হবে। কারণ হচ্ছে যে এখন যদি আমি ক্রুড অয়েল এটা মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসে, সবসময় আসতেছে, কিন্তু আমি যদি পরিশোধিত তেল যদি আমি কিনতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি মালয়েশিয়া থেকে নিতে পারি, সিঙ্গাপুর থেকে নিতে পারি, চীন থেকে নিতে পারি, ভারত থেকে নিতে পারি। তাহলে আমাদের সংকট নিরসন করার জন্য আমাদেরকে এখন যেটা দেখতে হবে যে বিকল্প বাজার থেকে আমাদেরকে তেল ক্রয় করতে হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে আমরা যে বিকল্প বাজারে যাব, সেখানেও তো আমাদের বেশি দামে আমাকে জ্বালানি কিনতে হচ্ছে। তাহলে বেশি দামে যখন জ্বালানি কিনতে হবে, তাহলে রিজার্ভের উপরে কিন্তু একটা প্রেশার আসবে। আমাকে এই মুহূর্তে রিজার্ভ ম্যানেজমেন্ট খুব সুচারুভাবে রিজার্ভ ম্যানেজমেন্ট করতে হবে। কারণ এক সময় যখন আমাদের $48 বিলিয়ন উৎপন্ন হয়েছিল, ওই সময় কিন্তু বাংলাদেশ বিমানকে আমরা ঋণ দিয়েছিলাম, পায়রা বন্দর রেজিং করার জন্য আমরা ঋণ দিয়েছিলাম। আমরা তখন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছিলাম ওই রিজার্ভ দিয়ে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে চরিত্র, বাংলাদেশের যে এখন যে চ্যালেঞ্জের ভিতরে পড়েছে, সেই রিজার্ভ ম্যানেজমেন্টটাকে আপনাকে কিন্তু খুব সুচারুভাবে করতে হবে। আমি যে এক্সপোর্ট ইনসেন্টিভ দিচ্ছি, মানে রপ্তানি ক্ষেত্রে যে ইনসেন্টিভ দিচ্ছি, সেই ইনসেন্টিভ গুলো যদি সম্ভব হয়, তাহলে এটাকে দেখভাল করা, এটাকে নজরদারি রাখা। কারণ এক সময় হয়েছে যে অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারের কাছ থেকে ইনসেন্টিভ নিয়ে সেটাকে কিন্তু পাচার করা হয়েছে। তাই এই বিষয়গুলোকে কিন্তু সরকারকে এখন খুব গভীর নজরদারির ভিতরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে সরকারকে এখন ডলার ইনকাম করার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিজার্ভের মজুদ কোনোভাবেই কিন্তু মানে কমানো যাবে না। যে মজুদ আছে সেই মজুদকে আমরা যদি রাখতে পারি, আরো যদি বাড়াতে পারি, এবং এটার কারণে রেমিটেন্সের প্রভাবটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এবং মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে শ্রম বাজার রয়েছে সেই শ্রম বাজার তো একটা সংঘাতের ভিতরে আছে, যুদ্ধের ভিতরে আছে। তাহলে আমাদের যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্সের অধিকাংশ আসে কিন্তু আসলে অদক্ষ শ্রমিক পাঠাই এবং অধিকাংশ রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য বাজার থেকে আসে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, রেমিটেন্সের বাজারটাকে আমাদেরকে, শ্রম বাজারকে আমাদেরকে প্রসারিত করতে হবে, বৈচিত্র্য আনতে হবে এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে শ্রম বাজার আছে সেই শ্রম বাজার থেকে আমাদেরকে উঠে এসে আমাদেরকে ইউরোপ ভিত্তিক শ্রম বাজার দিকে যেতে হবে। ইউরোপ ভিত্তিক শ্রম বাজারে যেতে হলে আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, আপনাকে দক্ষ শ্রমিক পাঠাতে হবে। তো এই বিষয়গুলোকে সরকারের নজরদারি দিতে হবে, কারণ সরকার কিন্তু নির্বাচনী ইস্তাহারে বলেছিল যে আমি 5 বছরে 1 কোটি শ্রমিক বাইরে পাঠাবো। তাহলে সরকারের নির্বাচনী ইস্তাহারের অঙ্গীকার অনুযায়ী আমরা যদি এখন শ্রম বাজারকে সম্প্রসারিত করতে পারি, শ্রম বাজারকে স্থিতিশীল করতে পারি, টেকসই শ্রম বাজার করতে পারি, তাহলে আমার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে আমার রপ্তানি বাজার, আমার অবস্থা কোথায় আছে। রপ্তানি বাজার কিন্তু আমার বারবার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আপনার বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বলেন, এই বাজারগুলো কিন্তু টেকসই না। কারণ আমার যে শ্রম অধিকার রয়েছে, আমার যে মানবাধিকার রয়েছে, আমার যে গণতন্ত্র রয়েছে, এটা নিয়ে বারবার কথা হচ্ছে এই সমস্ত দেশগুলোতে। সুতরাং বাংলাদেশ শ্রম অধিকার বলেন, মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, কোনো বিষয় কিন্তু এখনো কমপ্লায়েন্স মেনটেন এখনো করতে পারেনি। সুতরাং আমাদের যে রপ্তানি বাজারটা রয়েছে সেই রপ্তানি বাজারটাও আমাদেরকে এখনো, পোশাক রপ্তানি বাজারও আমাদের টেকসই না। আমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে, আমাদেরকে ভিন্ন পথ অবলম্বন করে ভিন্ন বাজারে আমাদেরকে প্রবেশ করতে হবে। মধ্যপ্রাচ্যের বাজার তৈরি পোশাকে কিছুটা আপনার শুরু হইলেও আমরা কিন্তু এটা আবার থেমে গেছে যুদ্ধের কারণে। সুতরাং আমরা শাকসবজি রপ্তানি করছি, ঠিক আছে, মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে, কিন্তু আমাদেরকে বাজারের বৈচিত্র্য আনাটা আমাদেরকে এই মুহূর্তে অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে মাজেদুল হক। অনেকগুলো আশার কথা বললেন আপনি, বেশ কিছু আশার কথা বললেন, সরকারের ইশতেহারের কথাও বললেন যে সরকার 1 কোটি শ্রমিককে দেশের বাইরে পাঠাবে বলে কথা দিয়েছিল, সেগুলো বললেন এবং কি কি পরিকল্পনা হাতে নেওয়া যায় বললেন। কিন্তু দুটি প্রশ্ন আপনার কাছে, এই সবগুলো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সরকার বা আমরা পিছিয়ে পড়ছি কিনা, প্রথম প্রশ্ন। সংযুক্ত প্রশ্ন, এমনিতেই যে কঠিন অর্থনৈতিক সময় আমরা পার করছি, দেশের নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এর মধ্যে যুদ্ধ, জ্বালানির দাম বৃদ্ধি, এই সবকিছু মিলে সরকারের উপরে যে চাপ, সেই চাপও কতখানি দেখছেন এবং সবকিছু মিলে এর আগে যেটি বললাম যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ছে কিনা? অবশ্যই অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, কারণ সরকারের প্রথম উচিত ছিল যে ঋণ পুনর্গঠন কর্মসূচি হাতে নেওয়া। কারণ সরকার যখন দেখলো তার বৈদেশিক ঋণ পরিশোধের ক্যাপাসিটি সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ দেশের রেমিটেন্সের, দেশের রপ্তানি আয় যখন আপনার কমে যায়, তখন তো আপনার বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা কমে যায়। তাহলে সরকারের প্রথম উচিত ছিল যে ঋণ পুনর্গঠন কর্মসূচি হাতে নিয়ে যে সমস্ত দেশের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি, যে সমস্ত গোষ্ঠীর কাছ থেকে, দাতা গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়েছি, সেই ঋণ পুনর্গঠন যদি করা যায়। শ্রীলঙ্কা এটা করেছিল, কিন্তু আমি ঋণের সুদহার কমাবো, আমি ঋণের যে গ্রেস পিরিয়ড সেটা বাড়াবো, এই বিষয়গুলোকে সরকারের নজরদারি দেওয়া উচিত ছিল। আরেকটা বিষয় হলো যে আপনার ঋণ পরিশোধ করার যে সক্ষমতা, সেই সক্ষমতা কোথা থেকে আসবে? কারণ যে হারে আপনাকে ঋণ জিডিপি যে হারে আপনাকে বেড়ে চলছে, সে হারে কিন্তু আপনার কোয়ার জিডিপি অনুপাত সে হারে বাড়ছে না, সে হারে কিন্তু রাজস্ব আয় বাড়ছে না। সুতরাং আস্তে আস্তে কিন্তু আমরা ঋণের জালে আটকে যাচ্ছি, ঋণের ফাঁদে আটকে যাচ্ছি। সুতরাং সরকারের প্রথম দরকার ছিল ঋণ পুনর্গঠন কর্মসূচি হাতে নেওয়া এবং এর পরের সরকারের উচিত ছিল যে আমি যে চ্যালেঞ্জের ভিতরে পড়েছি সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যে আমাদের ব্যয় সাশ্রয়, আমি ব্যয় সাশ্রয় দিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। কারণ অনেক দেশে কিন্তু আমরা এনার্জি এফিসিয়েন্সি ইনিশিয়েটিভ কিন্তু হাতে নিয়েছে অলরেডি। বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে অনেক দেরি করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে দুর্নীতি রয়েছে, যে অপব্যয় রয়েছে, আপনি দুর্নীতি এবং অপব্যয় কমান, তাহলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। আপনার 30% 40% চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে যদি আপনি দুর্নীতি এবং অপব্যয় কমান। সরকারের প্রত্যেকটা জায়গায় যে অপব্যয় রয়েছে, যে দুর্নীতি রয়েছে, যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো থেকে আপনি যদি উদ্ধার করতে পারেন, তাহলে সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব সম্ভব এই মুহূর্তে। আরেকটা বিষয় হলো যে ইন্টিগ্রেশনের বিষয় সরকারকে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে এখন মধ্যপ্রাচ্য থেকে যে শ্রমিকরা ফেরত আসছে, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে, এটাও সরকার একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ ওই শ্রমিকগুলো তো আর বেকার থাকা যাবে না, তাদেরকে ইকোনমিক ইন্টিগ্রেশনের মাধ্যম দিয়ে আপনার অর্থনৈতিক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাদেরকে কোনোভাবেই আনপ্রোডাক্টিভ রাখা যাবে না এই মুহূর্তে। জি মাজেদুল হক, আপনি ইশতেহারের কথা বলছিলেন, ইশতেহার অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এসব কিছুই চালু করেছে, কিন্তু আর্থিক সক্ষমতা বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি পুরো দেশের, সেখানে ব্যয় কতটা আসলে সরকার মেটাতে পারবে, আপনার কি মনে হয় এই বিষয়টা? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। পাবলিক ফাইন্যান্সের ক্ষেত্রে খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা আমি বলবো যে সামনে বাজেট আসছে,
বাংলাদেশের অর্থনীতিতে যেটা ঘটেছে যে দশকের পর দশক পর অব্যাহতির সংস্কৃতি গড়ে উঠেছে এখানে। এই পর অব্যাহতির সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এনবিআর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি, সেই সম্পত্তি কর যেটা আমেরিকাতে আছে, পৃথিবীর উন্নত রাষ্ট্রে আছে, আমাদেরকে সম্পত্তি কর আরোপ করতে হবে। এবং সরকারকে আরেকটা বিষয় যেটা করতে হবে যে কর সংক্রান্ত যে মামলাগুলো আছে, কর সংক্রান্ত যে অফেন্স গুলো আছে, সেই অফেন্স গুলো খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা ব্যাংকিং সংক্রান্ত, কর সংক্রান্ত যে মামলাগুলো, সেই মামলাগুলো দিনের পর দিন ঝুলে থাকে এবং এটা লং লাস্টিং মামলা বলে বিবেচিত হয়। বা আপনার অর্থঋণ আদালত বলেন, কর সংক্রান্ত মামলাগুলো বলেন, এই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশিরা যে কাজ করছে আমাদের দেশে, সেই বিদেশিদের হিসাব কি এখন আছে কিনা। বিদেশিদের কাছ থেকে কিন্তু আমরা কর পাই না, যে তারা অবশ্যই আমাদের দেশ থেকে টাকা ইনকাম করে পাঠাচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে এক্সপেক্টেড কর কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমাদেরকে পরোক্ষ করের উপর নির্ভরশীল না হয়ে ডাইরেক্ট প্রত্যক্ষ করের উপর নির্ভরশীল হতে হবে। আমি আমদানি শুল্ক এবং ভ্যাট বাড়িয়ে দিয়ে, আমি কর বাড়িয়ে আমি একটা প্রবলেম সলভ করলাম, এই ট্রেন্ড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল হতে হবে এবং ধনীদের, যারা অতি ধনী আছে এবং যারা ধনী আছে, তাদেরকেই আসলে ট্যাক্সের আওতায় আনতে হবে এবং সম্পদ করের উপরে আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। এই ধরনের ইনিশিয়েটিভ যদি সরকার নিতে পারে আগামী বাজেটে, তাহলে সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে এবং ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসার সক্ষমতা অর্জন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একটি প্রশ্ন ছিল আপনার কাছে, বিষয়টি হচ্ছে জ্বালানি সাশ্রয় করতে আমরা দেখছি স্কুল কলেজ অনলাইনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আজকে থেকে, যেটা কিছুক্ষণ আগেই দর্শকদের পড়ে শোনালাম। শপিং মল এবং দোকানপাট 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি, কিন্তু কারখানা অথবা শিল্প প্রতিষ্ঠানের যে জ্বালানি অথবা বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে কোনো চিন্তা বা পরিকল্পনা করা যায় কিনা? দেখেন যে ভুল তো আমাদের অনেক আগে করেছি। আমরা যে জ্বালানি নীতিগুলো গ্রহণ করেছি, সব আমদানি নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছি। 2018 সালে 17 সালে যে নীতি গ্রহণ করেছি, সেটাও আমদানি নীতি, আমদানি নির্ভর। বাংলাদেশে এলএনজি আমদানি এখন অব্যাহত রাখতে হবে, কিছু করার নেই। এবং এখন এই মুহূর্তে যেটা করতে হবে, 26টা ব্লক রয়েছে বঙ্গোপসাগরে। তাহলে মায়ানমারের সাথে যখন আমরা সমুদ্র বিজয়ীতে আমরা সমুদ্রের একটা সীমানা নিয়ে আমরা বিজয় লাভ করেছিলাম মায়ানমারের সাথে, সেই সমুদ্র সীমায় তো আপনার গ্যাস রয়েছে। সেই গ্যাস উৎপন্ন করার জন্য আমরা দরপত্র আহ্বান করতে হবে নতুন সরকারকে। এবং আরেকটা বিষয় আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে মায়ানমার যদি গ্যাস উৎপাদন করতে সক্ষমতা অর্জন করে, বাংলাদেশ কেন এখনো পারলো না? এবং এলএনজি নির্ভরতা এখন বেড়ে গেছে, এখন এলএনজির দামও এখন ডবল হয়ে গেছে। সুতরাং সরকারের চ্যালেঞ্জও বেড়ে গেছে, সরকারের ব্যয়ও বেড়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে সরকারের উচিত হবে যে কলকারখানার যে বিদ্যুৎ বলেন, গ্যাস সাপ্লাই বলেন, এলএনজি আমদানির কোন ধরনের বিকল্প নেই। যে চুক্তিগুলো করা আছে, সেই চুক্তি অনুযায়ী এলএনজি আমদানি করতে হবে সরকারকে, ব্যয় বেশি হলেও, কারণ আমার তো গ্যাস অ্যাভেলেবিলিটি থাকতে হবে। এবং আরেকটা কথা হলো যে বাংলাদেশের যে গ্যাস উত্তোলন করা হচ্ছে, বিবিয়ানা ব্লক থেকে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আপনার প্রতিষ্ঠানগুলো এই গ্যাস উত্তোলনের সাথে জড়িত বেশি। আমার কাছে মনে হচ্ছে যে যারা গ্যাস উত্তোলনের সাথে জড়িত, তাদেরকে মানে বিভিন্ন দেশের কোম্পানিকে আমরা দিয়ে দিই, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন, আমরা জার্মানির কাছে দিই, আমরা সুইডেনের কাছে দিই, যুক্তরাষ্ট্রের কাছে দিই। সুতরাং আপনাকে এই মুহূর্তে সরকারকে যেটা করতে হবে, এলএনজি আমদানি অব্যাহত না রাখলে আপনি ইন্ডাস্ট্রি সাপোর্ট দিতে পারবেন না, আপনি জনগণকে আপনি কষ্ট লাঘব রেহাই দিতে পারবেন না। এই মুহূর্তে সরকারকে যেটা করতে হবে, এলএনজি আমদানির পাশাপাশি আপনাকে গ্যাস উৎপাদন করার জন্য খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং দরপত্র আহ্বান করতে হবে। এখন আর সময় নেই। এবং চট্টগ্রাম যে ইস্টার্ন রিফাইনারি রয়েছে, তেল পরিশোধনাগার, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে হবে। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার কিন্তু প্রকল্প হাতে নিয়েছিল, দ্বিতীয় ইউনিট। সেই প্রকল্পটার জন্য এখন চলমান থাকে। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা যদি বাড়তে পারে, তাহলে কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা তেল মজুদেরও একটা সম্ভাবনা রয়ে যায়, পরিশোধন ক্ষমতাও কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে। মাজিদুল হক, আরেকটি শেষ প্রশ্ন যেটি করতে চাই, সেটি হচ্ছে যুদ্ধের প্রায় মাসখানেক পার হয়ে গেল, এখনো বাংলাদেশে সরাসরিভাবে সাধারণ মানুষ হয়তো সেই প্রভাব তেমনটা বুঝতে পারছে কিনা সেটি যেমন একটি প্রশ্ন। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি কেমন বিপাকে পড়তে পারে বলে আপনি ধারণা করেন? এবং এখনই আসলে অনেকগুলো সমাধানের কথা আপনি বললেন, এখনই কোন জায়গাটাতে সবার আগে নজর দেওয়া জরুরি বলে মনে করেন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য নজর দেয়, সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা হারায় না যায়। সাধারণ মানুষ তো দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির ভিতরে সে জীবনযাপন করছে, তার জীবন মানও কিন্তু থেমে গেছে। সে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চিত করার জন্য ক্রয় ক্ষমতা হারায় না যায়, সরকারকে এই ধরনের প্রচেষ্টা করতে হবে। আরেকটা কথা হলো যে সরকার সাবসিডি বাড়াতে হবে। এখন সরকারের সাবসিডি দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে কষ্ট লাঘব করতে হবে। কারণ হচ্ছে যে
এখন এই মুহূর্তে যদি সরকার সাবসিডি না দেয়, আপনার সারে সাবসিডি বলেন, ডিজেলের সাবসিডি বলেন, যদি সাবসিডি না দেয় তাহলে কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই সে তার যে সে যে সাফার করছে সেই তার সাফারিংসটা কিন্তু দূর হবে না। সুতরাং আপনাকে সাবসিডি অব্যাহত রাখতে হবে, সাবসিডি যাতে কোনোভাবেই কমানো না হয় সরকারের। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই এই আয়োজনের, আবার একটু পরেই ফিরছি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ দর্শক, দেখছেন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। এ পর্যায়ে আপনাদেরকে জানাবো বেশ কিছু তথ্য। পত্রিকার পাতাগুলোতে মূলত অর্থনৈতিক বিষয় যে সকল খবরগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। শুরুতেই আমাদের কাছে আছে বণিক বার্তার সংবাদ পত্রিকা দেখতে পাচ্ছি, এখানে আছে প্রভাব মোকাবেলায় বহুমুখী আগাম উদ্যোগ নিতে চায় শিল্পোদ্যোক্তারা। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত লেখা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের ছবি দেখলাম আমরা, তারা লিখেছেন পুরো বিষয়টি নিয়ে। কালের কণ্ঠতে এসেছে মার্চে এসেছে রেকর্ড রেমিটেন্স, সেই তথ্য কিছুক্ষণ আগেই দর্শক যে খবর আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। তারপরের খবর কি আছে আমরা দেখব। তারপরে আমাদের কাছে রয়েছে শেয়ারবিজ, এখানে রয়েছে অবৈধ মজুদ বিরোধী অভিযান এবং আমদানি বাড়ানোর সিদ্ধান্ত। মূলত শেয়ার সম্পর্কিত যেই সকল খবরগুলো আছে সেই সকল খবর ছাড়াও অর্থনৈতিক বিষয়ে যেই খবরগুলো রয়েছে এই খবরগুলোই আমরা খুঁজে বের করবার চেষ্টা করি। তারপরে দেখতে পাচ্ছি আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে। আমরা একটা গ্রাফও দেখতে পাচ্ছি প্রসঙ্গের। আচ্ছা, আমাদের কাছে বাংলাদেশ প্রতিদিনের খবর, এখানে চেপেছে বিদ্যুতের বিস্ফোরা অসমত চুক্তি। বিস্তারিত লেখা আছে, চাইলে পড়ে দেখতে পারেন এই প্রসঙ্গে, বাংলাদেশ প্রতিদিনের লেখা এটি। আমরা দেখে নিলাম অর্থনৈতিক সম্পর্কিত বেশ কিছু খবর। এ পর্যায়ে আমরা দর্শক একটু শেয়ার বাজারের খবর আপনাদেরকে জানাতে চাই। দর্শক, শেয়ার বাজারের বেশ কিছু খবর আপনাদেরকে জানাবো, আমরা একটু দেখে নিতে চাই কেমন অবস্থা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 28 পয়েন্ট কমে ডিএসএক্স ইন্ডেক্সের পয়েন্ট এখন দাঁড়িয়েছে 5243 এবং সবগুলোই আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী শেয়ারের দাম। আর সার্বিক পরিবর্তন যদি বলি, সারাদিনের লেনদেন হয়েছে, সারাদিনে দেখতে পাচ্ছি 453 কোটি টাকা এবং যদি বলি বেড়েছে কতগুলো শেয়ারের দাম, বেড়েছে 85টি শেয়ারের দাম এবং কমেছে 261টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত শেয়ারের কোম্পানির যেগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে 47। মূলত এই ছিল শেয়ার বাজারের সবশেষ তথ্য এবং আমরা এই পর্যায়ে দর্শক একটু মুদ্রা বাজারের খবর আপনাদেরকে জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি মুদ্রা বিনিময় মূল্যের বেশ কিছু খবর আমাদের কাছে আছে। মার্কিন ডলার কিনতে গেলে পড়ছে 112 টাকা এবং বিক্রি করতে হচ্ছে 123-এ। ইউরো কিনতে গেলে টাকায় পড়বে 140 এবং বিক্রিতে 145। পাউন্ড কিনতে গেলে গুনতে হবে 159 টাকা এবং বিক্রি হচ্ছে 166 টাকায়। চীনা ইউয়ান কিনতে হচ্ছে 16-তে, বিক্রি হচ্ছে 18-তে এবং সৌদি রিয়াল কিনতে গেলে গুনতে হবে 32 টাকা আর বিক্রি হচ্ছে 33-এ। ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা এবং বিক্রি হচ্ছে 1.45 পয়সা। এবং স্বর্ণের দাম দর্শক কেমন আজকের বাজারে সেই তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা একটু দেখে নিব কেমন অবস্থা। স্বর্ণের দাম প্রতি ভরি, যেটা হচ্ছে 22 ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি কিনতে গেলে পড়ছে 2,74,977 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,36,721 টাকা এবং 18 ক্যারেটের স্বর্ণের দাম দেখতে পাচ্ছেন 2,02,895 টাকা এবং সনাতন স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে 1,65,279 টাকা। এবং আমরা দর্শক স্বর্ণের দামের পরপর একটু রূপার দামটা আপনাদেরকে জানাতে চাই। আমরা দেখে নেব কি অবস্থা। রূপার দাম প্রতি ভরি 22 ক্যারেটের রূপা কিনতে গেলে 5,715 টাকা পড়বে এবং 21 ক্যারেট কিনতে গেলে 5,424। 18 ক্যারেটের রূপার দাম প্রতি ভরি 4,666 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম পড়বে 3,499 টাকা। মূলত এই ছিল আমাদের কাছে স্বর্ণ এবং রূপার দামের আপডেটগুলো। আমরা আরও একটা বিরতিতে যেতে চাই দর্শক, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরছি, থাকুন সঙ্গে।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন বিজনেস আওয়ার। দর্শকের পর্যায়ে আপনাদেরকে জানাবো জনপদে শিল্প বাণিজ্য খবর। শরীয়তপুরে এবার কৃত্রিম জ্বালানি সংকট ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পাম্প থেকে তেল সংগ্রহে অ্যাপস চালু করা হচ্ছে, পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম, আর এইটি স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। এতে করে মজুদের সুযোগ মিলছে না অসাধু চক্রের। আর জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, প্রক্রিয়াটি চালু রাখার দাবিও করেছেন বাইকাররা। বিধান মজুমদার রনির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। পাম্পের তেল সংগ্রহ করতে গেলে পূরণ করতে হচ্ছে একটি বিশেষ অ্যাপসের ফরম্যাট, যেখানে রয়েছে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন আর জ্বালানির ধরন। এতে দিনে একবার জেলার একটি পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন বাইকাররা। আর দুবার তেল নিতে গেলে অ্যাপসে দিচ্ছে বিশেষ বার্তা। এতে অতিরিক্ত তেল সংগ্রহ ঠেকানো সম্ভব হয়েছে বলছেন বাইকাররাও। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালকরা। এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, যাতে তেল সিন্ডিকেটটা বন্ধ হয়। আর যে একটা লোক প্রতিদিন একবার তেল নিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ আমরা তেল নিতে এসে অনেক ভোগান্তিতে পড়ি। এটা যদি আমরা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করি তাহলে একবারই তেল নিতে পারবো। পাম্প ব্যবস্থাপকরা বলছেন অ্যাপসের এমন ব্যবহারে হয়রানি কমেছে। পেট্রোল নিলে পেট্রোলের অপশন আছে, অকটেনের অপশন আছে, আর বাইকারের ওই যে প্লেট নাম্বারটা ওটা দিলেই ওই জায়গায় যদি একাধিকবার নিতে চায় তাহলে ওই জায়গায় শো করে। এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং চাই এটা মনিটরিং হোক আর রেগুলার চলুক প্রতিটা পাম্পে এই নিয়মটা। মূলত অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে দিতেই এমন উদ্যোগ বলে জানায় জেলা প্রশাসন। যে উনি নেওয়ার পর দেখা যায় আরেকটা পাম্পে গিয়ে নিচ্ছে, তো ওনার মজুদ কিন্তু বাড়ছে, বাট আমার টোটাল মজুদ কিন্তু আমার কমছে। তখন আমার আরেকজন লিগ্যাল গ্রাহক কিন্তু তেলটা পাচ্ছে না। তো সংকটটা এভাবেও তৈরি হচ্ছে। ঘন্টা বা দিনের মধ্যে অন্য কোনো পেট্রোল পাম্পে গেলেন তেল নেওয়ার জন্য, তখন অটো কিন্তু ফর্মটা বলে দিবে যে এই গাড়িটা ওই পাম্প থেকে তেল নিয়েছে, কি পরিমাণ নিয়েছেন সেটাও কিন্তু সে বলে দিবে। তেল নিয়ে ভোগান্তি কমাতে উদ্যোগটি ধরে রাখবে প্রশাসন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি নিয়ে বেশ বিপাকেই পড়েছে উত্তরের অধিকাংশ কৃষক। সেচ দিতে সময় মতো পাচ্ছে না তেল, আর সেই সময়ে বিলম্ব হচ্ছে। এতে করে বড় আবাদও বিলম্ব হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম ডিজেল পাচ্ছেন এমন অভিযোগ করেছেন কৃষকরা। তবে এতে কোনো সমস্যা দেখছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিস্তারিত দেখুন রেজাউল করিম মানিকের পাঠানো প্রতিবেদনে। গেল কয়েক সপ্তাহ ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা যেন স্বাভাবিক চিত্র। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় ডিজেল নিয়ে বিপাকে কৃষক। জ্বালানি ঘাটতিতে সেচ দিতে না পারায় আবাদ করতে পারছেন না বলে দাবি তাদের। সমস্যা, পানির সংকট নাই, তো আকাশের আল্লাহ রহমতের পানি দিয়ে আবাদ হচ্ছে। যে খরা হলে তো সমস্যা হবে। যারা যে সেচে যারা তেল কিনে আবাদ করে তাদের তো বিরাট সমস্যা। আল্লাহ রহমত তো মোটামুটি আল্লাহ তো দিচ্ছে পানি, সেটা দিয়ে আজকে চলতেছে। এখন তেলে যে সংকট ছিল, এখন যে কি সংকট তাক বলতে পারতেছি না। অবশ্য এর মাঝেই কৃষকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে চৈত্র মাসের বৃষ্টি। প্রাকৃতিক সেচেই জমি তৈরি ও ধানের চারা রোপণ করেছেন তারা। তবে আবারও টানা রোদ হলে কি করবেন তা নিয়ে শঙ্কা কাটছে না। বর্তমান কৃষকের জন্য যদিও দেশের তেলের সংকট, কিন্তু সংকট বলে আমাদের মনে হচ্ছে না। আল্লাহর দেওয়া পানি এখনো জমির মধ্যে আছে। হ্যাঁ, বৃষ্টি দিতে হচ্ছে, কৃষকের তেমন কোনো তেলের চাহিদা নাই। হয়তো পরবর্তী দিলে আবার খরা হয়, সংকট হলে হতে পারে। এখন পানি তো এখন পানি পাচ্ছি আকাশের আল্লাহ দেওয়া পানি। এখনো পানির কোনো সংকট পাই নাই, পানির কোনো অভাব হয় নাই। এদিকে যথারীতি কোনো সমস্যায় দেখছে না কৃষি বিভাগ। সমস্যা হলে মোকাবেলায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা, বলছে সরকারি এই সংস্থাটি। আমাদের এখানে বিশেষ করে জ্বালানি তেলের যে সংকটের কথা আপনারা বলছেন, তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। সংকটের কোনো প্রভাব সেটি কিন্তু আমাদের মাঠে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান নয়। বরঞ্চ আমরা এখানে একটি বাড়তি সুবিধা পাচ্ছি। কিছুদিন ইন্টারভেলে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা একটি পদ্ধতির কথা সাধারণত কৃষকদেরকে বলি, সেটি হচ্ছে অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাইং, পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো। এবং এই পর্যায়ক্রমে ভেজানো এবং যদি জমি শুকানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষির সংখ্যা বেড়ে যায়। তো ন্যাচারালি আসলে আমরা এই সুবিধাটা পাচ্ছি।
এবছর রংপুর অঞ্চলে 5,09,094 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে 90% জমিতে বোরো চাষ সম্পন্ন হয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। কৃষির নতুন দিগন্ত উন্মোচনে প্রথমবারের মতো চালু হচ্ছে কৃষক কার্ড। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলছে তথ্য সংগ্রহ এবং ব্যাংক হিসাব খোলার কার্যক্রম। কৃষকদের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্ড কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দেশের কৃষিকে আরো এগিয়ে নিতে টাঙ্গাইলের ঘারেন্দা ইউনিয়নে শুরু হয়েছে কৃষক কার্ড কার্যক্রম। প্রথম পর্যায়ে 1,570 জন কৃষক এই কার্ড পাচ্ছেন। এই কার্ডটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে 2,500 টাকা প্রণোদনা দেওয়া হবে, যা দিয়ে তারা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন। সকাল থেকে কৃষকরা তথ্য সংগ্রহ কেন্দ্রে ভিড় করছেন। এতে তাদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। কৃষকরা জানান, সরকারের এমন উদ্যোগে তারা খুশি এবং এটি তাদের কাজে সহায়ক হবে। সরকার যে কৃষি কার্ডের উদ্যোগ নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। অনেক সরকার এসেছে, আমরা কোনো সময় এরকম ব্যবস্থা পাই নাই। এই কার্ডের মাধ্যমে আমরা আশা করি সরকারের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। ইতোমধ্যে 1,570 জন কৃষকের কার্ড প্রস্তুত করা হয়েছে। পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে বলে জানায় কৃষি বিভাগ। কোনো কৃষকই যাতে স্মার্ট কৃষি কার্ড থেকে বঞ্চিত না হয়, এর জন্য আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা টাঙ্গাইল সদর যারা আছেন সবাই ডাটা সংগ্রহ করেছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ব্যাংকিং সুবিধা ও কৃষি ঋণও নিতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা। কৃষক কার্ডের মাধ্যমে যে আইডেন্টিটি তাদেরকে দিচ্ছে এবং এর মাধ্যমে কৃষকরা আমাদের ওয়ান স্টপ শপিং এর মাধ্যমে তার সার, কীটনাশক, বীজ এবং খাদ্যের যে একই জায়গা থেকে তারা এগুলো ক্রয় করতে পারবে। কৃষিকে এগিয়ে নিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ ভাষণের পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় লাফিয়ে বাড়ছে তেলের দাম। বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% বেড়ে প্রতি ব্যারেল $106 ছাড়িয়েছে। অন্যদিকে বড় দরপতন হয়েছে এশিয়ার বাজারে। আর জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের প্রধান সূচকগুলো কমেছে 1 থেকে 3.5% পর্যন্ত। এশিয়ার পাশাপাশি মার্কিন শেয়ার বাজারেও লেনদেনের শুরুতে বড় দরপতনের আভাস দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।